নমস্কার দর্শক এবং শ্রোতামণ্ডলী, স্কাই 18 বাংলার আজকের নিবেদন আমরা মুখোমুখি অনুষ্ঠানে বসেছি। আজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন শ্রীভূমি জেলার পঞ্চায়েত রাজের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব। আমার দৃষ্টিতে প্রয়াত মাধবেন্দ্র দত্ত চৌধুরী, প্রয়াত মমতাজ আলীর পর আমি অনেক দীর্ঘ ইনিংস আমার সাংবাদিকতার জীবনে, আমার সাংবাদিকতার বয়সটাই 40 বছরের বেশি। তৃতীয় যে ব্যক্তি আমরা এই শ্রীভূমির মানুষ পেয়েছি, তিনি শ্রদ্ধেয় অনিল কুমার ত্রিপাঠী মহাশয়। তিনি এবার শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান। আমরা গ্রামের মানুষ, ভারতবর্ষ তার গ্রাম। মহাত্মা গান্ধীজি এই দেশের স্বাধীনতা আন্দোলনের আগে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গ্রাম স্বরাজের কথাটা এসেছিল। মুকুন্দ দাস গান লিখেছিলেন, স্বরাজ সেদিন আসবে যেদিন চাষার লাগিয়া কাঁদিবে প্রাণ। যেদিন চাষার লাগিয়া প্রাণ কাঁদবে সেই দিন আমাদের স্বরাজ আসবে। সেই চাষা আমাদের শহরে থাকেন না, আমাদের সিটিতে থাকেন না, আমাদের নগরে থাকেন না। সেই চাষা থাকেন, সেই চাষি থাকেন, সেই শ্রমিক, সেই দুর্বল মানুষগুলো, সেই প্রাত্যন্ত শ্রেণীর মানুষরা থাকেন সেই গ্রামে, সেই মাটির সঙ্গে, সেই ঘাসের সঙ্গে, সেই ফুলের সঙ্গে, সেই নদীর ধারে, সেই পাহাড়ের পাশে। সেই অন্ত্যজপ্রাপ্ত মানুষের যে মুখচ্ছবি, সেই মানুষগুলার যে প্রতিচ্ছবি, সে মানুষগুলার যে প্রাণের স্পন্দন, সেই স্পন্দনটি পঞ্চায়েত রাজ। আর সেই পঞ্চায়েত রাজের জেলার সর্বোচ্চ স্তরের শ্রেষ্ঠ পদাধিকারী জেলা পরিষদের চেয়ারম্যান আজ আমাদের সামনে উপস্থিত। আজকে আরেকটা মহাপুণ্যের দিন। এই দেশের স্বাধীনতা সংগ্রামে মঙ্গল পাণ্ডের পর সর্বপ্রথম যিনি সিপাহী বিদ্রোহের সময় সর্বপ্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে, তারপর যিনি সর্বপ্রথম প্রাণ দিয়েছিলেন সেই তরুণ যৌবন ক্ষুদিরাম বসুর আজ আত্মবলিদান দিবস। আমরা এমন দেশের মানুষ, ব্রিটিশ বিচারক ক্ষুদিরাম বসুকে ফাঁসি দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন তোমার শেষ ইচ্ছাটা কি বলো। ক্ষুদিরাম বসু বলেছিলেন আমি খুব ভালো বোমা বানাতে পারি, আমার ইচ্ছা, আমার শেষ ইচ্ছা, আমি আমার ভারতের প্রত্যেকটি মানুষকে বোমা বানানো শেখাবো। বিচারক কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন। তাকে বলেছিলেন যে ফাঁসি কাস্টে তোমার মৃত্যু হবে। তিনি বলেছিলেন, উত্তর দিয়েছিলেন যে আমি গীতা পড়েছি, মরণকে আমি ভয় করি না। সেই গীতার উত্তরাধিকারী এই দেশ। এই দেশের কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রী শ্রী শ্রীমদ্ভাগবত গীতা। আজকের এই মহাপুণ্য দিনে আমি প্রথমেই চলে যাচ্ছি করিমগঞ্জ জেলা পরিষদের সভাপতি মহাশয় অরুণ কুমার ত্রিপাঠী মহাশয়ের কাছে। আচ্ছা, আমি প্রথম আপনার কাছে এই বিষয়টাতে যাচ্ছি যে আগে ধরুন প্রয়াত রাজীব গান্ধী, SGRY ছিল ইন্দিরা গান্ধীর সময়। গ্রামের পঞ্চায়েতের যে কাজ ফুট ফর ওয়ার্কের মতো ছিল। রাজীব গান্ধী যখন এই দেশের ক্ষমতায় আসীন হলেন, তখন তিনি 72তম সংবিধান সংশোধন করলেন। তখন তিনি আনলেন MGNREGA। পরবর্তীতে ওটা আইন হলো, আগে ওটা প্রকল্প ছিল, পরবর্তীতে ডক্টর মনমোহন সিং এর আমলে ওটা আইন হলো 100 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে। আজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে বিজেপি ক্ষমতাসীন হয়েছেন, সেই ধারা বহাল রয়েছে। নির্বাচিত পঞ্চায়েত এডক হয় না, কংগ্রেস আমলে এডক হতো, মানুষের রায়টা প্রতিফলিত হতো না। আজকে VVGNREGA যে প্রকল্পটা এসেছে, সেই প্রকল্প আগের MGNREGAর সঙ্গে VVG প্রকল্প দেয়, সেই আইনের যে তারতম্যটা কি এবং সাধারণ গ্রামের গরিব মানুষগুলো এর থেকে কি উপকার পেতে পারে, প্রথম আপনি এই দিকটা একটু আলোকপাত করুন। দেখুন,
আগে আমরা আরম্ভ করি MGNREGA থেকে। হ্যাঁ হ্যাঁ MGNREGA এই যে কংগ্রেস গভর্নমেন্টের সময় থাকি হ্যাঁ হ্যাঁ, একটা মহা লুটের সংগঠন ছিল। মানে এটা দিয়ে লুট হতো? খালি লুট হইতো। আচ্ছা, আপনি জায়গা দেখলে কিছু নাই, শুধু ডকুমেন্ট, কাগজপত্র যে আছে সব খানা পূর্তি হইতো, কাজ যে আছে শুধু টেবুলে উপরে হইতো, ফিল্ডে যে আছে গেলে কোনো ধরনের কোনো কাজ দেখা যেত না। অনেক মানুষ যে আছে এই যে MGNREGA করে কোটিপতি হয়ে গেছে MGNREGA মধ্যে কংগ্রেস আমলে। জি, এর গতিকে বর্তমানে আমরা যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অনেক চিন্তাধারা করে তাই এই যে বিবি রামজি প্রকল্প এখন দেশের সমস্ত আনেন। হ্যাঁ হ্যাঁ, এই যে বিবি রামজি প্রকল্পটা এই আগস্ট মাস থেকে আরম্ভ হবে, আগামী আগস্ট থেকে। এই সামনে যে আগস্ট মাস, হ্যাঁ এই 15 আগস্টের পরে সম্ভবত শুরু হবে। তো এর ভিতরে আপনার 90% সেন্ট্রালের, মানে যে অর্থটা আসবে, যে স্যাংশন হবে, 90% সেন্ট্রাল গভর্নমেন্টের, 10% স্টেট গভর্নমেন্ট। জি, এর ভিতরেও জেলা আমরা আসাম একটা কৃষি প্রধান স্টেট, এর গতিকে 2 মাস যে সময় ক্ষেতের সময় আসবে ওই সময় এই প্রকল্পটা বন্ধ থাকবে। যখন কৃষি কাজটা চলবে তখন এই প্রকল্পটা চলবে না, মানে মানুষ কৃষি কাজে ব্যস্ত থাকবে। কৃষি কাজে ব্যস্ত থাকবে। এর গতিকে 2 মাসের জন্য এই প্রকল্পটা বন্ধ থাকবে, বাকি 10 মাস এই প্রকল্পটা চলবে। তো এই প্রকল্পের যারা বেনিফিশিয়ারি হবেন এদের ক্রাইটেরিয়াটা কি থাকবে, আর কোন কোন কাজ এই প্রকল্পের মাধ্যমে করা যাবে? দেখুন, যেরকম আমরা পঞ্চায়েতের একটা টাইড অ্যান্ড টাইড ফান্ড থাকে, সেম আমরা বিবি রামজির ভিতরেও একটা আছে মেটেরিয়াল আর একটা আছে আপনার এই যে জব কার্ডের কাজ। তো 60% আপনার জব কার্ড দিয়ে কাজ আছে, আর মানে যারা জব কার্ড আছে শ্রমিক তারা 60% সুবিধা পাবেন, আর 40% আমরা মেটেরিয়াল দিয়ে কাজ করবো। এর ভিতরে আপনার ধরুন ক্রিমিনেশন গ্রাউন্ড হইলো, কোনো জায়গায় কালভার্ট আছে, বাউন্ডারি ওয়াল আছে, কোনো হসপিটাল যদি ঠিক করতে লাগে, আঙ্গনবাড়ি স্কুল, LP স্কুল, এই সব ধরনের কাজ যে আছে। মানে MGNREGA-তে স্কুলও আসবে? আগে তো MGNREGA ওটা ছিল না তো। না, রাস্তাও আসবে, রাস্তাও আপনার ছোট মোটো রাস্তা আপনি ঢালাই করতে পারবেন। এমনি তো আজকে আমরা আসামের মহান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির কারণে প্রত্যেক গ্রাম গঞ্জের রাস্তা অনেক ভালো হচ্ছে। लेकिन गली वगैरह रास्ता जैसे छोटो मोटो रास्ता 50 मीटर 60 मीटर 100 मीटर এই সব রাস্তা বিবি রামজি দিয়ে আপনি করতে পারবেন। ছোট ছোট রাস্তা করলে কি হবে যে গ্রামের আরো উন্নত হবে। বড় বড় রাস্তা তো আমরা রাজ্য সরকার করছেই এইগুলি দিয়ে। তো আজকে ওই যে প্রকল্পগুলো যে চয়ন হবে, এই প্রকল্পের মধ্যে আপনাদের তো ত্রিস্তরীয় পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। এবার তো হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের আমলে যে পঞ্চায়েতের প্রেসিডেন্টের যে ইয়েটা সরাসরি নির্বাচিত নন, একটা সংশোধনী হয়েছে আসামে পঞ্চায়েতের স্টেট আইনটা, ওয়ার্ড মেম্বারের মধ্যে থেকে হবেন। এবং হুট করে আর আগের মতো যে নির্বাচিত প্রেসিডেন্টকে ওয়ার্ড মেম্বাররা ফেলে দিতে পারবেন না। এটা একটা গণতান্ত্রিক ঐতিহ্য, ভালো হয়েছে আইন, আমরা যা বুঝি। তো এই যে পঞ্চায়েত লেভেল আছে, গাঁও পঞ্চায়েত লেভেল, আঞ্চলিক পঞ্চায়েত লেভেল, আপনি আছেন জেলা পরিষদ, আপনি তো ওভারঅল মনিটরিং জেলা পরিষদটা ত্রিস্তরীয় পঞ্চায়েতের। তো রেশিওটা কি হবে এই যে বিবিজি রামজি স্কিমের? বিবিজি রামজির এই যে এর ভিতরে আপনার গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্ট 80%,
80%? হ্যাঁ, সরকারের এটা আমরা সব সরকারের গাইডলাইন আছে। আঞ্চলিক পঞ্চায়েত 10% আর জেলা পরিষদ 10%। 10%। এই টোটাল মানে ফান্ডিং এর যেটা হবে 100% এটা হয়ে গেল। হ্যাঁ। এইবার গ্রাম পঞ্চায়েত ভিতরে গ্রাম এই যে জিপি প্রেসিডেন্টরে অনেক গুরুত্ব দেওয়া গেছে। কারণ কি জিপি প্রেসিডেন্ট একটা জিপির প্রেসিডেন্ট, তো জিপি লেভেল অনেক ধরনের সমস্যা আছে। এই সমস্যার সমাধানের জন্য এদেরকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে লাগবে। এর গতিকে এদের মানে 80% তাদের কাছে আছে। আছে। তো আপনার কথাটা রেশ ধরে আমি একটা জিনিসে আসছি যে গাঁও পঞ্চায়েতের সভাপতিদের তো ক্ষমতা বেশি দেওয়া হয়েছে বা আগেও ছিল। এখন একটা জিনিস আছে যে আপনাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ব্যাপারটা আছে, জিওটেকের ব্যাপার আছে, কিছু কিছু অভিযোগ আসছে। অতীত সাংঘাতিক মেসাকার অবস্থা ছিল যে 2তলা 3তলা বিল্ডিং আছে, তার গরু ঘরের একটা ছবি উঠে তাকে একটা আবাস, প্রধানমন্ত্রী আবাস দিয়ে দেওয়া হয়েছে। আজকের সেই সিস্টেমটা, আজকের ক্ষেত্রে সেই অবস্থাটা আছে না বা কিনা, বা আজকের এখন কিভাবে এই পরিবর্তনটা আপনি করেছেন? দেখো, আপনি ক্ষমতায় বসার পর আগে কংগ্রেস গভর্নমেন্টের সময় হ্যাঁ হ্যাঁ এই প্রধানমন্ত্রী আবাসের নাম ইন্দিরা আবাস হইতো। ইন্দিরা আবাস হইতো ডাইরেক্ট জিপি আর জিপি অ্যাকাউন্টে টাকাটা যাইতো। এরা টাকা উঠায় করে, ধরুন ইনকেস আপনার নামে একটা প্রধানমন্ত্রী ইন্দিরা আবাস আইলো, আপনার 10,000 টাকা দিয়ে আপনার টাকা, লেকিন বুঝা যাইতেছে যে এই ওই জিপি প্রেসিডেন্টের টাকা। আপনি পুরো টাকা পাইতেন না। 4টা যে আছে এরা শুধু পিলার দাঁড় করে ইন্দিরা আবাস হয়ে গেল। এই সব টাকা যে আছে 9-6 হয়ে যেত। আজকে ডাইরেক্ট এই টাকাটা আপনার দিল্লি থেকে আপনার অ্যাকাউন্টে যায়, বেনিফিশিয়ারি যে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যায়, হে তার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করে হে নিজে ঘরটা বানায়। কোনো ধরনের কারাপশন নাই। এখন কারাপশন মুক্ত ভারত আছে। এই সবটা আমরা শ্রেয় ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রজি মোদীর আছে। তার এই দূরদর্শিতার পরিণাম যে আজকে প্রত্যেক বেনিফিশিয়ারি 100 ভিতরে 100% টাকাটা পাইতেছে, ইউটিলাইজ করতেছে। কোনো ধরনের কারাপশন নয়। তো এখন কারাপশন মুক্ত বা অনেক ঘর সুন্দর হয়েছে, বা আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা আছে, অনেকে তো খুব সুন্দরভাবেই ঘরগুলো করেছেন। তো আজকে এই যে পঞ্চায়েত স্তরের আপনি যে আছেন, পঞ্চায়েত স্তরে তো ধরুন ভিভি রামজির একটা পোর্শন আছে, আর একটা পোর্শন আছে আপনার ধরুন 14 ফাইন্যান্স, 13 ফাইন্যান্স, 15 ফাইন্যান্সের টাকাগুলো আসে। এগুলির রেশিওটা কি এবং এগুলি দিয়ে কি কাজটা হয়? এগুলি রেশিওটা আছে, জেলা যে 15 ফাইন্যান্স যে টাকা ছিল, এটা স্টেট গভর্নমেন্টের গাইডলাইন ছিল। স্কুল, অঙ্গনবাড়ি, হসপিটাল, এইসব কাজে আমরা এই টাকাটা ইউটিলাইজ করছি। এখন 60 ফাইন্যান্স আইতেছে, ঘোষণা হয়ে গেছে, গাইডলাইন এখনো আইছে না। গাইডলাইনটা জানার পরে আমি আপনারে অবগত এটা পরিষ্কার করে দিলাম। আগের যেটা, আগে ধরুন পঞ্চায়েতের যে ব্যাপারটা আছে, আগে আমলাতান্ত্রিক সরাসরি ডিসির হস্তক্ষেপ ছিল অনেক ক্ষেত্রে। ডিসি ফাইল আটকে দিতে পারতেন। ডিসি করিমগঞ্জে অনেক ব্যাপারটা হয়েছে। মহকুমা পরিষদের সময় তো ক্যারে সাহেব ছিলেন এসডিও, তিনি অ্যারেস্ট করতে চলে গেছিলেন সালাম চৌধুরীকে, চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর ছিলেন উনি, তখন সেক্রেটারি ছিলেন ব্রজগোপাল ভট্টাচার্য, আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ। তার সেন্টিমেন্টে ধরেছিল, তিনি তখন গুয়াহাটি ছুটে গিয়ে একদম চিফ সেক্রেটারি পর্যন্ত ধরে পাওয়ারটা উইথড্র করেছিলেন এসডিওর। যে এখন কি অবস্থায় আছে যে প্রশাসনিক কোনো হস্তক্ষেপ বা প্রশাসনিক দাদাগিরি যাকে বলে, সেই সিস্টেমটা পঞ্চায়েতের উপর আছে কিনা? না, কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ নাই। আমরা প্রশাসন থাকি অনেক হেল্প পেয়েছি এখন বর্তমানে। এখন আমরা যারা ইলেক্টেড পারসন প্লাস গভর্নমেন্ট, এই যে প্রশাসন ক্ষেত্রে আমরা দুনো যে আছে, এক লগে মিলে করে সমাজের কিরকম উন্নত হবে, সেই রকম সমাজের বিকাশ হবে, এই ব্যাপারে আমরা এক লগে এক কদমে আমরা চলছি। যা প্রশাসনকে আমি সবসময় ধন্যবাদ জানাচ্ছি।
এই ব্যাপার নিয়ে। আচ্ছা আচ্ছা। তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে আপনি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন, ইয়ং চ্যাপ, আপনি দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে জড়িত, গণসংগঠনগুলোর সঙ্গে জড়িত, আপনার সংঘকর্মী হিসেবে আপনার পরিচয় আছে। জি তো মানুষকে আপনি খুব ভালোভাবে চিনেন, জি কোন স্তরের মানুষকে কিভাবে, যে আপনি চেয়ারম্যান হিসাবে আপনি একটা স্মৃতি বা এমন কি একটা অ্যাচিভমেন্ট রেখে যেতে চান আগামী প্রজন্মের কাছে, এই শ্রীভূমি জেলার কাছে এমন কোনো চিন্তা ভাবনা বা আপনার প্ল্যান আছে কিনা, থাকলে এটা কি? প্ল্যান এটাই আছে যে এখন তো আমি চেয়ারম্যান আছি, লেকিন আমি অত একটা ব্যাকওয়ার্ড এরিয়া, আমরা যে বরাক ভ্যালিতে বসবাস করি, বিজেপি গভর্নমেন্টের আগে যে সময় কংগ্রেস গভর্নমেন্ট ছিল, রাস্তাঘাটের অবস্থা আপনি নিজেই দেখছেন, আজকে অবস্থাটা আপনি দেখতেছেন। এই আসামের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির অবদানে আজকে বরাক আর ব্রহ্মপুত্রের মাঝে কোনো পার্থক্য নাই। লেকিন সমন্বয় এসেছে। হ্যাঁ, কংগ্রেসের সময় বরাক রে একটু অন্য চোখে দেখা যেত। তো আমরা এটাই প্রয়াস থাকবো, বিজেপি সরকারের এটাই প্রয়াস থাকবো যে আমরা যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজির যে স্বপ্ন আছে যে অসমরে আমরা বিকশিত আন্ডার 5 স্টেট ভিতরে রাখতাম, আমরা ওই উপরে চলতেছি। আমরা প্রয়াস থাকবো যে আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্ট আসামের ভিতরে একটা ভালো গত বছর একটা পুরস্কার পেয়েছিলেন বোধহয়। হ্যাঁ, আপনারা একটা পুরস্কার পেয়েছিলেন রাজ্য সরকার। জি, এবারও আমরা চেষ্টা করবো যে শ্রীভূমি ডিস্ট্রিক্ট আসামের ভিতরে একটা বিকশিত ডিস্ট্রিক্ট হইতো। এর ভিতরে সবের সহযোগের দরকার আছে, বাকি দেখা যাও সময়ের অপেক্ষা। আচ্ছা, তো এখন যে ব্যাপারটা, আগে আমরা অতীতে দেখেছি যে জেলা পরিষদের কাজকর্মে বিরোধী দলের যারা ছিলেন, কংগ্রেস ছিল, কংগ্রেসের বিরোধী ছিলেন, এরপরে ইউডিএফ একবার ভোট ছিল, অনেক ঝড়ঝাপটা হয়েছে। বা গত ভোটটাতেও যদিও কংগ্রেসে ভোট করেছিল, পরবর্তীতে বিজেপি এসেছিলেন, বিজেপি ভোট আসার পরেও একটা নানান জোট ঝামেলা, কেস, মামলা মোকদ্দমা ছিল। আপনি বসেছেন, যদিও আপনার অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আপনি এবার বসেছেন, জনগণের ভার্ডিক্টটা আপনাদের পক্ষে, বিজেপির পক্ষে, কিন্তু এরপরও বিজেপি মানে বিরোধী কংগ্রেসীরা জিতে যান। তো জেলা পরিষদের সভা চলাকালীন ডেভেলপমেন্টের প্রশ্নে, তার সমালোচনার প্রশ্নে, আত্মসমালোচনার প্রশ্নে কংগ্রেস সদস্যদের ভূমিকাটা কি? ওনারা কি করতে সহযোগিতা করছেন না প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন? না, খैर বিরোধী তো বিরোধী থাকে, বিরোধী তো বিরোধী থাকে। এরপরেও এরা তো লোকাল, এরা লোকাল, একটা সম্মান দিয়ে এরা চলে। এমনি তো পার্টির গাইডলাইন এরা যেটা যে আছে, বাধ্য হইয়া এরারে ইচ্ছা না হইলেও কিছু না কিছু তো করতে লাগবে। লেকিন ব্যক্তিগত হিসাবে যত জেলা পরিষদ আছে সব ভালো, না শিক্ষিত আছে, ভালো আছে, এদের বিহেভটাও অনেক ভালো। লেকিন আছে তো কংগ্রেসের, কংগ্রেস তো একজনকে বহিষ্কার করে দিয়েছে। তো আপনাদের কি ইচ্ছে আছে সেই জেলা পরিষদের সদস্যকে আপনাদের দলে আনবার? কংগ্রেস বহিষ্কার করার পরে আবার আনে দিল তো ওকে, তো না আবার বহিষ্কার করছে মুস্তাক আহমদকে, এরপরে আবার করেছে। এটা তো আমার জানা নাই, একদম স্টেটের সিদ্ধান্ত। না আমি তো শুনলাম যে স্টেট থাকি যে আবার ইয়ে হয়েছে। না, আমরা নতুন কাউকে আনার দরকার নাই, আমরা এমনি 11 জন আছি, আমরা কাফি মানে ঠিক আছে, সাফিসিয়েন্ট আছি। হ্যাঁ, তার ব্যাপার আছে, কিতা করবো এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা ঠিক আছে, আমরা জায়গা ঠিক আছে, আমরা মানে বাইরে আঘাত আনার কোনো প্রয়োজন নাই। তো আজকে ধরুন আপনি, অনেকে বলে থাকেন যে আপনি আমাদের মন্ত্রী, যুবনেতা কৃষ্ণেন্দু পালের প্রজেক্টেড মানুষ, তো এই ব্যাপারে আপনি কি, আপনার কি মন্তব্য? এটা তো প্রাউডের কথা, এটা কোনো খারাপ নেই।
তাই না একজন যোগ্য ব্যক্তি। হ্যাঁ, আজকে কৃষ্ণেন্দু পাল 24 আওয়ার পাবলিকের সেবার জন্য হ্যাঁ, হ্যাঁ, রেডি থাকেন। আপদ বিপদ যে কোনো সময় উহাকে খুঁজলে পাওয়া যায়। হ্যাঁ, যদি তাই না মানে প্রজেক্ট করছে তো এটা তো প্রাউড, okay. এটা কোনো খারাপ নয়, ভালো জিনিস। আপনাদের সহযোগিতা আছে মন্ত্রী তাই- এবং আপনার মধ্যে? সহযোগিতা তো আছে, ভালো সহযোগিতা আছে। তো আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার মিটিং টিটিং আছে, আপনি এই শ্রীভূমি জেলার পঞ্চায়েত স্তরের মানুষের কাছে আপনার একটা মেসেজ, শেষ মেসেজটা দিয়ে যাবেন। শ্রীভূমি জেলার সকল স্তরের মানুষকে আমি এটাই বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যেরকম কি প্রধানমন্ত্রী আবাস আসছে, আপনারা সুন্দরভাবে যার যার নামে টাকাটা ঢুকবে, আপনারা এক শ্রেণীর দালালও তো বেরিয়েছে পঞ্চায়েতের না, না, বিভিন্ন ইয়ে নিয়ে, ওই কথাটা তো আপনি আমি একটা বলতে প্রেস মিট চাইতেছি। করেছিলেন। না না, ওই কথাটা তো আমি বলতে চাইতেছি। হ্যাঁ, হ্যাঁ। এইরকম যদি কোনো দালাল হ্যাঁ, হ্যাঁ, যদি এদেরকে আয় করে টার্চার করে, হ্যাঁ। এরা ডাইরেক্ট আমার লগে যোগাযোগ করে। অর্থাৎ যদি কোনো দালাল, আজকেই বার্তা শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি খোলামেলা এখানে সরাসরি এই টিভি আলোচনায় বলে যাচ্ছেন, পঞ্চায়েতের কোনো কাজে কোনো ব্যাপারে কোনো দালাল যদি হস্তক্ষেপ করে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে নালিশ জানানোর জন্য তিনি ব্যবস্থা নেবেন। আমি অ্যাকশন লইব, হ্যাঁ, আমি সখ্ত অ্যাকশন লইব, কারণ আমি কারাপশন মুক্ত ডিস্ট্রিক্ট দেখতে চাই, করাপশন মুক্ত পঞ্চায়েত আপনি এই শ্রীভূমিতে দেখতে চাই। হ্যাঁ, আচ্ছা, আপনি অনেক ব্যস্ত মানুষ, আমাদের সময় দিয়েছেন, তার জন্য স্কাই 18 বাংলার পক্ষে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।